নীল চিরকুট পর্ব 34। লেখিকা নৌসিন আহমেদ রোদেলা। আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন। সেদিন রাতে বিছানায় যেতে যেতে ঘড়ির কাঁটা মধ্যরাতে গড়ালো। নম্রতা চিঠিটা সযত্নে তুলে রেখে বিছানায় বসতেই খেয়াল করলো নীরার শরীর মৃদু কাঁপছে। বিশাল হলরুমটিতে ওরা দুজন ছাড়াও জুনিয়র 4 জনের থাকার ব্যবস্থা। প্রশস্ত ঘরের সব আলো নেভানো। কোণার দুটো বিছানার চার্জারের আলো জ্বেলে গুনগুন করে পড়াশোনা করছে দুজন জুনিয়র মেয়ে। রাত 12:30টার পর রুমে আলো জ্বালানো মানেই সিনিয়রদের তোপের মুখে ভস্ম হওয়া, সিনিয়রদের ঘুমে ব্যাঘাত ঘটানো, প্রাইভেসি নষ্ট করা। সেই ভয় আর জড়তার জন্যই বৈদ্যুতিক বাতির পরিবর্তে চার্জার ল্যাম্প নামক এই অযাচিত ব্যবস্থা। তাদের চার্জার ল্যাম্পের মৃদু আলোয় উল্টো হয়ে শুয়ে থাকা নীরাকে অস্পষ্ট বুঝতে পারল নম্রতা। টের পেল তার কম্পন। নীরা কি তবে জেগে আছে? নম্রতা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। নীরার বিছানার পাশে গিয়ে বসতেই চমকে উঠল। নীরা কাঁদছে। নম্রতা সচেতন হলো। ডান হাতটা আলতো করে নীরার বাহুর উপর রাখলো। তারপর তার থেকেও আলতো কণ্ঠে বলল, নীরু। নীরার শরীরের কম্পন তীব্র হলো। ভেঙে গেল প্রতিরোধ। হেঁচকি তুলতে তুলতে 2 হাতের মুঠো ঢেকে ফেলল। আড়াল করতে চাইল নিজের কান্না ভেজা চোখ, ভেজা কণ্ঠস্বর। নম্রতা জুনিয়র মেয়ে দুটোর দিকে তাকিয়ে গলা উঁচালো, জেরিন, নিপা। মেয়ে দুটো তপ্তষ্ট ভঙ্গিতে মাথা তুলল। জি আপু। তোমরা একটু বারান্দায় যাও তো আপু। বারান্দায় গিয়ে দরজাটা ভেজিয়ে দেবে। না ডাকা পর্যন্ত ভেতরে আসবে না। মেয়ে দুটো অসহায় ভঙ্গিতে একে অপরের দিকে তাকালো। মাথা নিচু করে উঠে দাঁড়াতেই নম্রতা গম্ভীর কণ্ঠে শুধালো, কাল তোমাদের সিটি আছে, বইটা সাথে নিয়ে যাও। বারান্দার আলোয় জ্বেলে দিলে পড়তে সমস্যা হবে না। মেয়ে দুটো মুখ উজ্জ্বল হলো। বই আর নোট খাতা নিয়ে একবার আর চোখে নম্রতার দিকে তাকালো। তারপর দ্রুত পায়ে বারান্দার দিকে চলে গেল। নম্রতা হতাশ নিঃশ্বাস ফেলে বলল, কাঁদছিস কেন? নীরু উত্তর দিল না। কিছুক্ষণ ঠাই শুয়ে থেকে কাঁদল। নম্রতা একটু বিরক্তি নিয়ে বলল, কাঁদলে তো সমাধান হবে না। অল্পতে কাঁদার মেয়ে তো তুই নোস। তোর প্রতিরোধ শক্ত। আজ হঠাৎ এত কাঁদছিস কেন? নীরা উঠে বসল। 2 হাতে চোখ মুছে নিয়ে বলল, তুইও আমায় দোষী ভাবিস না। নম্রতা বিরস মুখে বলল, না, তোর কি দোষ? আমার জন্য নাদিমার অনন্তর মধ্যে ঝগড়া হয়ে গেল। দুজনেই গোয়ার। কেউই এই ঝগড়া মিটিয়ে নেবে না, আমি জানি। রঞ্জন আছে, আমরাও আছি, কিছু হবে না। কিছুটা প্রাণহীন শোনার নম্রতার কণ্ঠ। নীরা 2 হাতে কপাল চেপে ধরে বলল, অনন্ত পাগল হয়ে গিয়েছে। ওর এখন কিচ্ছু জ্ঞান নেই। নাদিমের সাথে নিজ থেকে কথা সে বলবে না, আর নাদিম তো কখনোই না। নম্রতা ক্লান্ত শ্বাস টেনে বলল, বুঝিসই যখন তখন কেন এত গড়াতে দিলি? কি হতো একটু কথা বললে? নীরা হঠাৎ গম্ভীর হয়ে গেল। চোখ মুখে ধীরে ধীরে শক্ত হলো। আমি জানি তুই আমায় দোষী ভাবিস, বাট আই এম নট দি কালপ্রিট। অনন্ত ওর মধ্যে ন্যূনতম ম্যাচিউরিটি নেই। ওর বাবা মা শখ করে বিয়েতে রাজি হয়নি, চাপে পড়ে রাজি হয়েছে। বিয়ের পর আমরা কেউ ভালো থাকবো না। তাছাড়া এত কিছুর পর ওকে বিয়ে করা মানে লোক মুখে ছড়ানো মিথ্যাটাকে সত্য করে দেওয়া। আমাদের ভেতরটা থিতিয়ে থাকা রাগে গনগন করে উঠল। মেজাজ খারাপ হয়। মনের কোণে উকি দেয় প্রশ্ন, ভালোবাসা কি সত্যি এত যুক্তিতর্ক দিয়ে হয়? নীরা কি সত্যি অনন্তকে ভালোবাসে? নম্রতা তীক্ষ্ণ চোখে চেয়ে থাকে নীরার চোখে। উপলব্ধি করতে চায় অনন্তর প্রতি তার আকুলতা। না, নেই। নীরার ভিতরে বিন্দুমাত্র তরলতা নেই। এত শক্ত নীরা, এত শক্ত তার ভিত। আমি কখনই বন্ধুত্ব নষ্ট করতে চাইনি, কিন্তু কিভাবে কি হয়ে গেল বলতো? নীরার কথায় চোখ ফেরাই নম্রতা। উদাস কণ্ঠে বলে, কে কি চেয়েছিল আর কে কি চায়নি তা আর ভাবতে ইচ্ছে করছে না নীরু। সত্যটা হলো আমরা ভেঙেছি, ভেঙে যাচ্ছে। নাদিম অনন্ত ভেঙে গিয়েছে তুইও। রঞ্জন দেশ ছেড়ে যাচ্ছে, আর বাকি রইলাম আমি আর ছোঁয়া। এইটুকু বলে থামলো নম্রতা। নীরার দিকে হালকা চমকানো দৃষ্টিতে তাকালো। হঠাৎ করে ভীষণ করুণ কণ্ঠে বলল, ওদের ছাড়া কি করে থাকবো বলতো? সারা জীবন একসাথে থাকার ওয়াদা কেউ করেনি। কখনো আলাদা হব সে চিন্তাও ছিল না। অতীত ভবিষ্যৎ কিছুই জানতাম না। শুধু জানতাম আমি বলে কিছু হয় না, যা আছে সবই আমরা।
আজ হঠাৎ আমরা থেকে আমি হয়ে গিয়ে ভীষণ কষ্ট হচ্ছে নীরু, অসহায় লাগছে। নীরা কথা বলে না, চুপচাপ বসে থাকে। নম্রতার মনে ক্ষোভ জন্মায়, তীব্র ক্ষোভে হাঁসফাঁস করে। এই ক্ষোভটা আসলে কার উপর বুঝে উঠতে পারে না। এই ক্ষোভ বুঝি বিস্তৃত, 6টা প্রাণের কত প্রগাঢ় তার অস্তিত্ব। নম্রতার হঠাৎই সব রাগ গিয়ে পড়ে নিষ্প্রভের ওপর। এই লোকটি যত ঝামেলার মূল। এই লোকটির চলে যাওয়ার পর থেকেই নম্রতার এই বেহাল দশা। সেদিন থেকেই এই ক্ষোভ আর মন খারাপের পৃথিবীতে নম্রতার নিত্য দিনকার পদার্পণ। নম্রতা বিছানা ছেড়ে উঠে যেতেই ডান পাশে কাত হয়ে শুয়ে পড়ল নীরা। নির্বিশেষ চেয়ে রইল একটু দূরে জ্বালিয়ে রাখা চার্জার ল্যাম্পটার আলোয়। সেই আলোর চেয়ে থেকেই নিজের অগোছালো জীবনটা নিয়ে ভাবল নীরা। ভাবল অনন্তর কথাও। অনন্ত সব কথাই নীরার জানা। কিন্তু অনন্ত পাগলামোকে মেনে নেওয়ার ভরসাও তার হয় না। নিজের আত্মসম্মান আর জেদটাকে পাশে রেখে ভাবলেও বড় ভয় করে নীরার। অনন্ত চাকরি নেই, অনন্ত বাবা বিয়ে রাজি নয়, অনন্ত মাও ভীষণ ক্ষুব্ধ। সবথেকে বড় সমস্যা অনন্ত বাবার শর্ত। অনন্ত তাকে বিয়ে করলে নীরার পড়াশোনা, খাওয়া পড়ার যাবতীয় দায়িত্ব হবে অনন্তর। অনন্তর বাবা পরিবারের অতিরিক্ত সদস্যের জন্য একটা টাকাও খরচ করতে রাজি নন। তবে অনন্ত কোথায় পাবে সংসার টানার টাকা? অনার্স পাসের সার্টিফিকেট ছাড়া চাকরি বা কোথায় পাবে সে? নীরার দায়িত্ব টানতে গিয়ে যদি অনন্ত স্বপ্নই ভেঙে যায়, পড়াশোনা থেমে যায়, তাহলে কি হবে এমন ভালোবাসায়? দিন শেষে অনন্ত কি একটা আফসোস থাকবে না? পাগলামির বশে করা এই বিয়ের জন্য কি সে পস্তাবে না? নীরা দীর্ঘশ্বাস ফেলে। বন্ধুমহলের নিষ্ঠুর বিচ্ছেদের কথা ভেবে অসহায়ত্বটা আরও গাঢ় হয় নীরার। বুক ভারী হয়ে আসে, কান্না পায়। ঢালা বর্ষে ভাসে দিতে ইচ্ছে করে সব ঝাঁক, সব রাগ। ঘড়িতে 10টা কি 11টা বাজে। ভোরের রোদ মাত্রই কংক্রিট পেরিয়ে হাসপাতালের ঝকঝকে ফ্লোরে হামাগুড়ি দিতে শুরু করেছে। কোথা থেকে ভেসে আসছে ফিনাইলের উৎকণ্ঠ গন্ধ। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স থেকে আসছে স্বজনহারা মানুষের তীক্ষ্ণ আর্তনাদ। এমনই এই রৌদ্রোজ্জ্বল সকালবেলায় নম্রতাকে হসপিটালের করিডোরে দাঁড়িয়ে থাকতে দেখে দেখা গেল। সাদামাটা সালোয়ার কামিজের সাথে পিঠময় খোলা চুল, চোখে হালকা লেপ্টে যাওয়া কাজল। করিডোর পেরিয়ে আরফানের চেম্বারের সামনে পৌঁছাতেই সাঈদকে চোখে পড়ল নম্রতার। আরফানের অ্যাসিস্ট্যান্ট ধরনের ছেলেটা। তাই কি সব সিরিয়াস করছো? এটা এখানে এরকম হবে। ফাইলে কী সব সিরিয়াল করছে। হাতের কলমটা নিয়ে দ্রুত হাতে কেটে চলেছে একের পর এক লিস্ট কি স্লিপ। নম্রতা সাঈদের কাছাকাছি দাঁড়িয়ে হালকা গলা খাঁকানি দিল। মানুষের সাড়া পেয়ে মাথা তুলে তাকালো সাঈদ। নম্রতাকে দেখে মৃদু হাসলো। নম্রতাও সে চেনে। আরফানের সাথে নম্রতার যে ইটিস পিটিস টাইপ কিছু চলছে সেটাও বেশ ধারণা করে ফেলেছে সে। নম্রতাকে চুপ থাকতে দেখে সে নিজে থেকেই বলল, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, আপনি? আপনাদের দোয়াই ভালো। নম্রতার মনে হলো সাঈদকে সে আজই প্রথম হাসতে দেখছে। ইতপূর্বে কখনো এত হাসি হাসি মুখে কথা বলেছে কিনা মনে পড়ছে না নম্রতার। নম্রতা ছোট নিঃশ্বাস ফেলে বলল, নিষ্প্রভ আছে? জি, নিষ্প্রভ। নম্রতা নিজের ভুলটা দ্রুত সামলে নিয়ে বলল, ডক্টর আরফান আছে চেম্বারে? জি আছেন, তবে ব্যস্ত আছেন, ভেতরে ঢুকতে দেওয়ার অনুমতি নেই। নম্রতা ঠোঁটে ঠোঁট চেপে ভাবে, তারপরে বলে, আমি ভেতরে যাব না। আপনি কি কাইন্ডলি ওনাকে জানাবেন যে আমি এসেছি, ওনার সাথে জরুরি প্রয়োজনে দেখা করতে এসেছি। আমার নাম নম্রতা মাহমুদ, নাম বললেই চিনবে। সাঈদ ঠোঁট টিপে হেসে মাথা নাড়ল। নম্রতা বিগলিত কণ্ঠে বলল, মাই গুডনেস, থ্যাংক ইউ। তবে নম্রতার ধন্যবাদটা যেন মাঠে মারা গেল। সাঈদ চেম্বারে ঢুকে আরফানের খবর পৌঁছানোর আগেই অন্য কোথাও কাজের ডাক পড়ল তার। নম্রতাকে অপেক্ষা করতে বলে সেই যে হারালো। আধ ঘন্টার মাঝে তার টিকিটিরও সন্ধান পাওয়া গেল না। হতাশ নম্রতা বেশ কিছুক্ষণ করিডরময় পায়চারি করল। অস্থির ভঙ্গিতে ঘড়ি দেখল, কিন্তু সাঈদ ফিরল না। শেষমেশ অধৈর্য হয়ে দরজা ঠেলে নিজেই ভেতরে উঁকি দিল নম্রতা। প্রায় সাথে সাথে 3 জোড়া চোখ তড়াক করে তার ওপর এসে পড়ল। আরফানের চোখ দুটোতে বিস্ময়, বাকি দুজনের চোখ কৌতূহল। কয়েক সেকেন্ড তীব্র অস্বস্তিতে কাটার পর নড়ে চড়ে উঠল নম্রতা। এই পরিস্থিতি থেকে
কি করা উচিত ঠিক বুঝে উঠতে পারছে না। আরফান বিস্মিত ঠোঁটজোড়া হালকা ফাঁক করে বলল, আপনি? নম্রতা উত্তর খুঁজে পেল না। সামনে থাকা কৌতূহলী দৃষ্টিজোড়ার সামনে ভীষণ অগোচর হয়ে পড়ল। থতমত খেয়ে বলল, সরি, আমি বরং আসি। আরফান ব্যস্ত কণ্ঠে বলল, দাঁড়ান। কথাটা খানিক গলা উঁচিয়ে বলল আরফান। নম্রতা দাঁড়িয়ে পড়তেই চোখ দুটো সরিয়ে সামনের মানুষ দুটোর দিকে তাকালো সে। লোক দুটো চোখে অপার কৌতূহল। আরফান গম্ভীর কণ্ঠে বলল, ডক্টর মুহিব, আপনারা একটু বসুন। আই উইল ব্যাক ইন 5 মিনিটস। লোক দুটো ঠোঁট বাঁকিয়ে দুর্বোধ্য হাসল। বিনা পরিশ্রমে দুষ্টপ্রাপ্য কিছু আবিষ্কার করে ফেললে যেমন উত্তেজনা হয়, ঠিক তেমনই উত্তেজনায় চকচক করে উঠল তাদের চোখ। আরফান অবশ্যই সে দৃষ্টিকে বিশেষ পাত্তা দিল না। চুপচাপ চেম্বার থেকে বেরিয়ে নম্রতার মুখোমুখি দাঁড়ালো। পকেটে হাত রেখে মেরুদণ্ড সোজা করল। চোখ দুটোতে তৃষ্ণার অনল নিয়ে নম্রতার আগাগোড়া নিরীক্ষণ করল। তৃষ্ণার্ত দৃষ্টিবিলাস শেষে চোখ দুটো স্থির করল নম্রতার চোখে। ঠোঁটে হাসি রেখে ফুটিয়ে বলল, হঠাৎ আমায় মনে পড়ল, কেমন আছেন? নম্রতা সে কথার জবাব দিল না। কপাল কুঁচকে বলল, ফ্রি হচ্ছেন কখন? কেন? নম্রতার অকপট উত্তর, বিয়ে করব। আরফান চোখ বড় বড় করে তাকালো। পর মুহূর্তে হেসে বলল, আচ্ছা, তো পাত্র কি আমি নাকি সাক্ষী বানানোর চিন্তা? ফাজলামো করবেন না তো, আমি একদমই ফাজলামোর মুডে নেই। কত চিন্তা আমার জানেন? আরফান মিটিমিটি হাসছিল। নম্রতার কথাই অবাক হওয়ার চেষ্টা করে বলল, ছোট্ট একটা মাথায় অত কিসের টেনশন? টেনশনের মতো অনেক ব্যাপার ঘটেছে। আপাতত আমি আপনাকে নিয়ে টেনশন করছি। আপনাকে সর্বোচ্চ আধা ঘন্টা সময় দেওয়া হলো, জলদি আসুন, নয়তো খবর আছে। আরফান হেসে ফেলে বলল, এভাবে হয়? তবে ফিরে যাব। আরফান এক পা এগিয়ে গেল। এলো, চারপাশটা দেখে নিয়ে মাথাটা হালকা নিচু করে মৃদু কণ্ঠে বলল, আপনার তো ফিরে যাওয়ার পথ নেই নম্রতা। বহু আগেই আটকে গেছেন নিষ্প্রভ নামক দেয়ালে। এই দেয়াল ভাঙবার নয়, আর আপনার মুক্তিও জুটবার নয়। একটু অপেক্ষা করুন, ম্যানেজ করার চেষ্টা করছি। নম্রতার হৃদস্পন্দন 2-3 ডিগ্রি বাড়িয়ে দিয়ে ভদ্রভাবে চেম্বারে ঢুকে গেল আরফান। নম্রতা বুকে হাত দিয়ে জোরালো শ্বাস ছাড়ল। করিডরের কোনায় একটি চেয়ারে অলস বসে রইল। আধ ঘন্টা 10 মিনিট পর সাইদ এলো 1 কাপ চা নিয়ে। নম্রতার দিকে এগিয়ে দিয়ে বলল, স্যার দিতে বলেছেন, আপনি আরও কিছু খেলে ... নম্রতা হাসার চেষ্টা করে বলল, লাগবে না, আপনি চাটাও নিয়ে যান। হসপিটালের পরিবেশে কিছু খেতে পারি না আমি। সাইদ জোরাজুরি করলো না, মৃদু হেসে জায়গাটা থেকে সরে এলো। ছেলেটা আজ অকারণে হাসছে। কেন হাসছে কে জানে। ঠিকঠাক 1 ঘন্টা অপেক্ষা করার পর চেম্বার থেকে ব্যস্ত ভঙ্গিতে বেরিয়ে এলো আরফান। নীল স্ট্রিপের ভাঁজহীন শার্ট গায়ের মানুষটিকে এবার একটু বেশ চোখ মেলায় দেখল নম্রতা। দীর্ঘকায় বিশাল চেহারার মানুষটির শ্যামবর্ণ চেহারার আলাদা এক মাধুর্যতা আছে। গালের সাথে লেপ্টে থাকা চাপদাড়িগুলো কেমন সবল, বলিষ্ঠ। চশমাহীন চোখ দুটোতে প্রগাঢ় বুদ্ধির ছাপ। আরফান সতর্ক চোখে ঘড়ি দেখল। কুচকানো কপাল নিয়ে শার্টের হাতা ভাঁজ করতে করতে নম্রতার সামনে এসে দাঁড়ালো। উদ্বিগ্ন কণ্ঠে বলল, অনেকক্ষণ অপেক্ষা করতে হলো, সরি, প্ল্যান ছিল না তো তাই। নম্রতা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। মিষ্টি হেসে বলল, সমস্যা নেই, আমি জানি আপনি চেষ্টা করেছিলেন। ডাক্তারদের কত কাজ। আমারই অসময়ে আসাটা উচিত হয়নি। আরফান কিছু বলার আগে আরফানের ডান বাহু জড়িয়ে ধরে তাড়া দিয়ে উঠল নম্রতা, চলুন। আরফান বিস্ময় নিয়ে নম্রতার হাতের দিকে তাকালো, তারপর দৃষ্টি সরিয়ে নম্রতার মুখের দিকে তাকালো। নম্রতার মুখে তেমন কোনো আভাবেগ দেখা গেল না। অন্যদিকে চোখ ফিরিয়ে রেখে বলল, এভাবে তাকিয়ে থাকলে লজ্জায় মরে যাব। চোখ সরান। হাসপাতালের মাঝে হাত ধরলে কি আপনার ডাক্তারগত প্রেস্টিজের কোনো ক্ষতি হবে? আরফান চোখ সরালো না, বিস্ময় ঠেলে হাসল। নম্রতার হাতটা বাহু থেকে সরিয়ে বলিষ্ঠ আঙুলে আবদ্ধ করল, তারপর দ্রুত পায়ে হাঁটা দিয়ে বলল, চলুন। আরফান দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে এলো।
হাসপাতালের মাঝে প্রেমিকার হাত ধরে ঘুরে বেড়ানোর বড় অস্বস্তির, প্রেমিকার এগিয়ে দেওয়া হাত ছেড়ে দেওয়া আরও একটি বেশি অস্বস্তির। আর সে যদি স্বয়ং শ্যামলতা হয় তাহলে তো কথাই নেই। আরফানের বুক ঢিপঢিপ করছে। বাইরে থেকে বলিষ্ঠ দেখতে পাওয়া মানুষটির ভেতরটা ফেটে যাচ্ছে উত্তেজনায়। শ্যামলতার স্পর্শ, বহু আকাঙ্ক্ষিত সেই শ্যামলতা, কথাটা ভাবতেই সারা শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। হাসপাতালের বাইরে থেকে রিকশা নিতেই গম্ভীর কণ্ঠে বলল আরফান, আপনি নিজ ইচ্ছায় বিরুদ্ধে গিয়ে শুধু ধরতে হয় বলেই আমার হাত ধরলেন না। প্লিজ নিজেকে সময় দিন, আমি ব্যাপারটাকে ওভাবে বুঝাইনি। নম্রতা উত্তর দিল না, মুখ গুজ করে বসে রইল। আরফান যে ফাঁকটা ধরে ফেলেছে বুঝতে পেরে সে অনুতপ্ত। নম্রতা জোরার শ্বাস ফেলল, সাথে সাথেই নাকে গিয়ে ঠেকল সেই সুগন্ধ। প্রতিটি চিরকুটে যে সুগন্ধ মেশানো থাকতো সেই ঠিক সুগন্ধ নম্রতার চারপাশে এবার পরিচিত হয়ে উঠল। গাঁট বেঁধে থাকা শরীরটা ঢিলে হয়ে এলো। পাশে বসে থাকা মানুষটির হাতে আলতো হাত রাখলো। এবার অভিনয় নয়, সত্যিকারের অনুভূতি এসেই জমা হলো সেই স্পর্শে। নম্রতা প্রথমবারের মতো কোনো রূপ অস্বস্তি বোধ করল না। এই প্রথমবার তার মনে হলো পাশে বসে থাকা মানুষটি অন্য কেউ নয়, তার নিজের মানুষ, তার সেই, যার নাম নিঃস্বপ্রভ। নম্রতা মাথাটা হেলিয়ে দিল আরফানের কাঁধে। আরফানের শরীরে থাকা সুগন্ধিটা আরও তীব্রতাভাবে এসে ঠেকল নাকে। নম্রতা দুই হাতে নিঃস্বপ্রভের ডান বাহুটা জড়িয়ে ধরে চোখ বন্ধ করল। 4 বছরের বিক্ষিপ্ত মন ধীরে ধীরে শান্ত হয়ে এলো। পাশের মানুষটিকে হঠাৎই ভীষণ কাছের বলে বোধ হলো। কিছুক্ষণ পর চোখ মেলল নম্রতা। আরফানের কাঁধে থুতনি ঠেকিয়ে চুপচাপ চেয়ে রইল আরফানের শ্যামবর্ণ মুখে। খুব কাছ থেকে নিরীক্ষণ করলো তার কাটা কাটা চেহারা, শক্ত চোয়াল। মনের অস্বস্তিগুলো দূর হয়ে অবাধ্য মন স্থগতি করল। হ্যাঁ, এই মানুষটা আমারই, শুধুই আমার, যার জন্য বছরের পর বছর চিঠি লিখেছি, অপেক্ষা করেছি, কেঁদেছি পর্যন্ত। নম্রতার কাছে বেশ হকচকিয়ে গেল আরফান। বিস্ময়ের পর বিস্ময় খেলে যাচ্ছে তার চোখ, সব কিছু ধাঁধার মতো লাগছে। বুকে ধরাম ধরাম ঢোল পেটাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, হাত পা কি মৃদু কাঁপছে না? সব কিছু ছাপিয়ে আরফান এতটুকু বুঝলো নম্রতা তাকে মেনে নিতে পারছে। তার চোয়াল আগের মতো দ্বিধা নেই, অস্বস্তি নেই। আরফানের মুখে অদ্ভুত এক খুশি ঠেলাঠালি করে উঠল। সচেতন কণ্ঠে বলল, পরিচিত লাগছে? নম্রতা হাসল। তার হাসিটা বড় মিষ্টি দেখালো এবার। খুবই। আরফান হাঁফ ছেড়ে বলল, বাঁচা গেল। এ কয়েকদিন কি ভীষণ টেনশন ছিলাম। নম্রতা হঠাৎই সোজা হয়ে বসল। কিছুটা গম্ভীর দেখালো তার মুখ। ভ্রু কুঁচকে বলল, আপনি চিঠি পাঠালে আমি পেলাম না কেন? আপনি সত্যি চিঠি পাঠিয়েছিলেন? কত তারিখ ছিল সেটা? আপনি চিঠি দেওয়ার 1 সপ্তাহের মাথায় যে চিঠিতে আপনি প্রশ্ন করেছিলেন আপনি চিঠি দেওয়ার 1 সপ্তাহের মাথায় যে চিঠিতে আপনি প্রশ্ন করেছিলেন আমাদের কবে নাগাদ দেখা হবে সেটার উত্তর পাঠিয়েছিলাম। নম্রতা অবাক হয়ে বলল, কিন্তু আমি তো উত্তর পাইনি। সেই চিঠির পর আরও একটা চিঠি দিয়েছিলাম, সেই চিঠিটাও আপনি রিসিভ পর্যন্ত করেননি। টানা 4 বছরের জন্য উধাও হয়ে গেলেন। আরেকটা চিঠি তো দিতে পারতেন। আরফান দীর্ঘশ্বাস ফেলে বলল, ছিলাম না তো। নম্রতা ভ্রু কুঁচকে বলল, মানে? একটু ক্লিয়ার করে বলুন প্লিজ, মাথা গুলিয়ে যাচ্ছে আমার। ছিলেন না মানে কি? কোথায় ছিলেন? আরফান হাসল, শান্ত কণ্ঠে বলল, এত অধৈর্য হচ্ছেন কেন? আগে রেস্টুরেন্টে পৌঁছাই, লাঞ্চ করতে কথা বলবো। আজ পুরো দিনটাই ছুটি, আপনার জন্য পুরো দিনটা ছেড়ে রাতের ডিউটি নিয়েছি। নম্রতা জেদ ধরা কণ্ঠে বলল, না, অত ধৈর্য আমার নেই, আপনি এক্ষুনি বলেন। এক্ষুনি মানে এক্ষুনি? আরফান হেসে বলল, সেই জেদটা এখনও কমেনি? কমবে না, বলুন জলদি। আরফান দীর্ঘশ্বাস ফেলে বলল, দেশের বাইরে ছিলাম, ভাইয়া প্রায়ই US যেত, ওর থেকেই সেখানকার একটা সিম জোগাড় করে আপনাকে নাম্বার দিয়েছিলাম, শুধুমাত্র আপনি ফোন করবেন। সেই আশাই গোটা 4 বছর 2 মিনিটের জন্য অফ রাখিনি সেই সিম। যদি আপনি ফোনে না পান ভয় হতো।
নম্রতা অভিমান নিয়ে বলল, ইউএস যাচ্ছেন, কখনো বলেননি কেন আমায়? এত বড় একটা কথা চেপে গেলেন। আমি তো সব বলতাম, লাস্ট চিঠিতে বলেছিলাম তো। স্কলারশিপের কথা জানার 5 দিনের মাথায় চলে যেতে হলো, বলার সময় কোথায় পেলাম। তারপর সেই দিনগুলো ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময়। আমি মেন্টালি খুব উইক হয়ে পড়েছিলাম। আমার আপনাকে খুব প্রয়োজন ছিল তখন। নম্রতা আর্দ্র কণ্ঠে বলল, ভয়ঙ্কর সময় কেন বলছেন? কি হয়েছিল? বাকিটা রেস্টুরেন্টে গিয়ে বলি। ব্যক্তিগত কথা বলার জন্য রিক্সা খুব একটা সুইটেবল ভ্যালিকন নয়। নম্রতা উদ্বিগ্ন চোখে চেয়ে রইল, কপালে হালকা ভাঁজ। আরফানের হঠাৎই নম্রতাকে কাছে টেনে তার কুঞ্চিত কপালে চুমু আঁকতে ইচ্ছে হলো। কয়েক সেকেন্ড নম্রতার উদ্বিগ্ন মুখটির দিকে তাকিয়ে থেকে অবাধ্য ইচ্ছেটাকে ঠেলে ঠেলে বন্দি করে রাখলো ঠান্ডা গোপনীয়তায়। অবাধ্য ইচ্ছে ক্ষণে ক্ষণে গর্জে উঠতে লাগলো বুকে। দৃঢ় প্রতিবাদ জানালো, তবু আরফান সিদ্ধান্তের অটল। গরজালে গরজাক, প্রতিবাদ মিছিলে অংশ নিক শরীরের প্রতিটি কোষ। তবুও নিজেকে অতটা প্রশ্রয় দিতে রাজি নয় সে, তাও আবার এমন একটা পরিবেশে। এই পর্যন্তই ছিল নীল চিরকুট পর্ব 34। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।